এই বক্রগতি পথ থেকে জানা যায় এসব কণার ভর, চার্জ ও শক্তি। এদিকে পৃথিবীর অনেকটা উপর পর্যন্ত বিস্তৃত গ্রহটির চৌম্বক ক্ষেত্র সূর্য বা মহাকাশ থেকে আসা চার্জিত কণাদের পথচ্যুত করে দেয় এটি। কিন্তু প্রায় আলোর গতিতে ছুটন্ত এসব চার্জিত কণাদের নিয়ন্ত্রণ করে কোন সে অদৃশ্য শক্তি, যে শক্তি মহাবিশ্বে পদার্থের প্রবাহ পরিচালনা করেছে আর তৈরি করে রেখেছে এক চুম্বক আবরণ, যে আবরণে সূর্যের তাপ রক্ষা করে পৃথিবীর প্রাণ। সূর্য এই সৌরজগতের সব তাপ ও আলোর উৎস। পৃথিবীর জলবায়ুকে রেখেছে সূর্যের দৃশ্যমান পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠে আসা আয়নিত উত্তপ্ত গ্যাসের পথ তৈরি করে দেয় চুম্বক। এখানে যেসব সানস্পট বা সৌরকণা দেখতে পাচ্ছেন দেখে ক্ষতিকর মনে হচ্ছে না, কিন্তু সূর্যের বেশিরভাগ নাটকীয় ও সম্ভাব্য প্রাণঘাতী বিস্ফোরণগুলো শুরু হয় এই সক্রিয় অঞ্চলটিতে। জল জলে এই দরজা দিয়েই ঘটে গ্যাসের সঞ্চালন। তারা উঠে আসে সূর্যের গভীর থেকে, আবার ফিরে যায় গভীরে, এখনো বাঁধা সূর্যের মহাকর্ষের শিকড়ে, আর পরিচালিত হচ্ছে চৌম্বক ক্ষেত্রের শাসন। সূর্যের চৌম্বক ক্ষেত্রে জট পাকিয়ে যায়। সাধারণত সূর্যের মহাকর্ষ এই গ্যাসের প্রবাহকে আবার ফিরিয়ে দেয় সূর্যের গতি, কিন্তু চৌম্বক ক্ষেত্রে যথেষ্ট জট পাকিয়ে গেলে ভেঙে যায় এসব ত্বরণ। করোনাল ম্যাস ইজেকশন বা সিএমই হিসেবে মহাকাশে বেরিয়ে আসে উত্তপ্ত প্লাজমা বাষ্প। এই সিএমই যদি ছোটে পৃথিবী পানে, দু একদিনের মধ্যেই চার্জিত কণাদের ভয়ঙ্কর এক বিস্ফোরণ আছড়ে পড়বে আমাদের সুরক্ষা বলয় ম্যাগনেটোস্ফিয়ার। সংযোগের ফলে তৈরি হয় এসব ফাটল। সৌরবায়ু সংযুক্ত এসব ক্ষেত্ররেখাকে টেনে নেয় পৃথিবীর চৌম্বক রেজেতে। প্রসারিত এসব ক্ষেত্ররেখা ফের যুক্ত হয় বটে, তবে এই সময় এগুলো চার্জিত কণাদের বিস্ফোরণ ঘটায় পৃথিবীর বায়ুমণ্ডলের উপরিভাগে। ফলে পৃথিবীর মেরু অঞ্চলে তৈরি হয় বর্ণিল মেরুপ্রভা। বেশিরভাগ সময় অরোরা বোরেলিস বা উত্তরে মেরুপ্রভা দেখা যায় মধ্য আলাস্কা, কানাডা, গ্রিনল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ার উত্তরাঞ্চল ও রাশিয়া জুড়ে বিস্তৃত বৃত্তাকার একটি অঞ্চল। এই চৌম্বক লেজুর থাকে সাধারণত সূর্যের বিপরীতে পৃথিবীর রাতের অংশে। তাই সবচেয়ে তীব্র, বর্ণিল, গতিশীল, অপূর্ব সুন্দর মেরুজ্যোতি দেখা যায় সাধারণত মধ্যরাতে। আন্তর্জাতিকভাবে মহাকাশ স্টেশন নিম্ন অরবিটে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে তৈরি সুরক্ষা বলয়ের ভিতরে অবস্থান করে। 2016 সালের শুরুতে নভোচারীরা এক বৈঠে মহাকাশ স্টেশনের কুকুর নামের জানালার কাছে অধীর অপেক্ষায় তাকিয়েছিলেন উত্তরের আকাশে। চাইছিলেন মেরুজ্যোতি দেখার পাশাপাশি ছবি তুলতে। স্টেশনটি যখন ইউরোপ পেরিয়ে গেল, তারা উত্তর দিগন্তে মেরুপ্রভার সবুজ আলোর ছবি তুলে নেন। বর্ণিল আলোকছটা তখন স্ক্যান্ডিনেভিয়ার আকাশে নামছে। তাদের পথ যখন কৃষ্ণ সাগরের উপরে গিয়ে দক্ষিণে ঘুরে গেল, ধীরে ধীরে হারিয়ে গেল মেরুপ্রভা। ওদিকে প্রথমবারের মতো নরওয়ের ট্রমসোতে একজন ক্রু একই মেরুপ্রভার ছবি তোলেন ভূপৃষ্ঠ থেকে। মেরুপ্রভা আসলে রাতের আকাশে ভৌতিক আলোর রহস্যময় প্রদর্শন। পৃথিবী ও সূর্য যে বৈদ্যুতিকভাবে সংযুক্ত তার অদ্ভুত এক ধরনের প্রমাণ। মেরুপ্রভা হতে পারে দীর্ঘ ষোলবৃত্ত চাপের মতো, এর বিস্তৃতি হতে পারে আধিকন্ত। এক পাশ থেকে একে দেখায় পাক খাওয়া প্যাঁচানো বা দিক দেওয়া ফিতার মতো। এর ঝলমলে রশ্মিগুলো এসে মেলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে। দেখে মনে হয় যেন কাল্পনিক কোনো বাতাসে দুলছে বিচিত্র এক ধরনের পর্দা, স্বর্গীয় মুকুটের মতো ছড়িয়ে পড়ে আকাশে।
গ্রাস করে নেয় রহস্যময় কুয়াশার ঝলমলে চাদরের মতো। মেরু প্রবাহের ভেতরে ঝড়ের নাচ উঠতে পারে। এ সময় এর স্তরগুলোতে ঢেউ ওঠে, পাক খায়। এসব দেখে আমাদের পূর্বপুরুষরা আকাশের ড্রাগন বা সাপ দেখেছেন বলে ভাবতেন। উত্তর ইউরোপে মেরুপ্রভা বাইফ্রস্ট নামে বিখ্যাত, যেটা নাকি দেবতাদের স্বর্গ থেকে পৃথিবী ভ্রমণের বর্ণিত পথ। যুক্তরাষ্ট্রের মানুষ ভাবত এগুলো হলো অতৃপ্ত আত্মা, লণ্ঠন হাতে খুঁজে বেড়াচ্ছে মৃত শিকারীদের আত্মা। মেরু প্রভার রশ্মিগুলো অনুসরণ করে পৃথিবীর চৌম্বক বলরেখা। অক্সিজেনের পরমাণুর সঙ্গে উচ্চ শক্তির ইলেকট্রনের সংঘর্ষে সৃষ্টি হয় সবুজ আলো, আর নিম্ন শক্তির ইলেকট্রনদের সঙ্গে বায়ুমণ্ডলের উপরের দিকে অক্সিজেন পরমাণুর সংঘর্ষে দেখা যায় লালচে আলো। সবুজ মেরু প্রভার দেহে এটি এঁকে দেয় লাল তিলক। কুয়াশার মতো বর্ণিল আলোর এই পর্দা আমাদের বুঝিয়ে দেয় এখনো অক্ষত আছে আমাদের চৌম্বক বল। উচ্চ শক্তির ইলেকট্রন যখন আঘাত করে নাইট্রোজেন পরমাণুকে, তখন বায়ুমণ্ডলের উপরের দিকে সৃষ্টি হয় নীল মেরুজ্যোতি, আর নিচের দিকে কখনো কখনো দেখা যায় ম্যাজেন্টা রং। এইসব রং মিলেমিশে যায়, সৃষ্টি করে বেগুনি, হলুদ, গোলাপি বা শুভ্র সাদা রং। আপনি যদি এক পাশ থেকে দেখেন এই মেরুজ্যোতিকে, স্পষ্ট বুঝতে পারবেন বিভিন্ন রং দেখা যাচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন উচ্চতা। এর ফলে রক্তলাল মেরুজ্যোতি ছড়িয়ে পড়তে পারে আকাশ জুড়ে। শক্তিশালী সৌর ঝড় হলে বিপুল লালের ঝিলমিলে প্রভা দেখা যায় ফ্লোরিডা বা টেক্সাসের মতো দক্ষিণাঞ্চলে। আমাদের গ্রহটির বায়ুমণ্ডলে যে অক্সিজেন ও নাইট্রোজেন আছে, এটি যে প্রাণবাহী গ্রহ, মেরুপ্রভার নানা রং আমাদের সে কথাই বলে। এটি সুরক্ষিত আছে পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ার। কয়েক শতক ধরে নাবিকেরা জানেন পোলারিস বা ধ্রুবতারা দেখা যায় আকাশের উত্তর বিন্দুতে। ছোট বা বড় ভালুকের মতো দেখতে তারার দল পাত খায় এই ধ্রুব তারার আশপাশে। আবিষ্কারের নেশায় অনুসন্ধিৎসরা উত্তর সাগরে পাথরে ছুটতেন, চিনে নিতেন রাতের আকাশে ধ্রুব তারা দেখে। কিন্তু মেঘাচ্ছন্ন আকাশে দিক চিনতে তাদের বেছে নিতে হতো ভিন্ন কোনো উপায়। চৌম্বকীয় কম্পাস পশ্চিম ইউরোপে পৌঁছে 13 শতকের শুরুর দিকে। এর সাহায্যে নাবিকেরা পাড়ি দিতে শুরু করেন সাগর মহাসাগর। আবিষ্কার করেন পৃথিবীর বিশালতা, এর আকৃতি। মানচিত্রে বসিয়ে ফেলেন মহাদেশগুলোকে। এতদিনের অজানা ভূখণ্ডগুলো ধীরে ধীরে জায়গা করে নেয় মানচিত্রে। সাগরের উপকূল রেখা থেকে দেখা যায় এই বিশ্ব প্রথম দিকের নাবিকদের কল্পনার চেয়ে অনেক বড়। পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারের জেনারেটর রয়েছে গ্রহটির গহীন কেন্দ্রে। এখানে তরল লোহার স্রোত উঠে আসে উপরের দিকে, মাথায় পৃথিবীর ঘুরপাকের সঙ্গে মিলে। ফলে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় প্রবাহমান গলিত লোহার স্রোতে, সেটাই তৈরি করে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। এই ক্ষেত্র আবার শক্তি যোগায় সেই স্রোতে যেখান থেকে এটির উৎপত্তি। ফলে তৈরি হয় এক ধরনের ভূ ডায়নামো। এটি পৃথিবীকে দেয় চৌম্বক বল। এই ভূ ডায়নামো পৃথিবীকে পরিণত করে উত্তর দক্ষিণ মেরু বিশিষ্ট বিশাল এক দণ্ড চুম্বকে। একটি দণ্ড চুম্বকের উপর কাগজ রেখে চারপাশে কিছু লোহার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমরা দেখতে পারি যে কোনো দণ্ড চুম্বকের চৌম্বক ক্ষেত্র। দেখতে পারি এসব লোহার গুঁড়ো চৌম্বক বলরেখা অনুযায়ী বিন্যস্ত হয়। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র উত্তর দক্ষিণ মেরু জুড়ে ছড়িয়ে আছে এরকম বলরেখা। তবে এরকম বৈশ্বিক চৌম্বক ক্ষেত্র গড়ে তুলতে প্রয়োজন বিশেষ কিছু শর্ত। গলিত কেন্দ্র থাকার মতো বড় হতে হতো পৃথিবীকে। যথেষ্ট দ্রুত ঘুরতে হতো গ্রহটির ম্যাগনেটোস্ফিয়ার সৃষ্টির জন্য প্রয়োজনীয় তড়িৎ প্রবাহ সৃষ্টির দলে। এর সব হয়েছে বলেই রয়েছে পৃথিবীর এই চৌম্বক বলয়। বিভিন্ন প্রাণী নিজেদের চোখ ও মস্তিষ্কের গঠনের কারণে অনুভব করতে পারে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। মাছ যদি পৃথিবীর চুম্বক বলরেখা বরাবর সাঁতরে চলে টের পায় না কিছু, কিন্তু তারা যদি আড়াআড়ি ভাবে সাঁতরায় তবে টের পায় সামান্য তড়িৎ বল। যখন তারা বছর জুড়ে পাড়ি দেয় উত্তর বা দক্ষিণ, তখন এই বলই তাদের পথ দেখায়। হ্যামার হেড শার্ক মানে হাঙ্গরদের জেল ভরা বিশেষ এক ধরনের অঙ্গ আছে যার নাম অ্যাম্পুলা অফ লরেঞ্জিন। প্রাকৃতিক
এবং চৌম্বক ক্ষেত্রে আড়াআড়ি সামনে চলার ফলে সৃষ্ট তড়িৎ ক্ষেত্র দুটোই শনাক্ত করতে পারে। চৌম্বক ক্ষেত্রের প্রতি এই সংবেদনশীলতা আঙ্গুল ও অন্যান্য মাছের খোলা সাগরে সরল রেখায় সাঁতরাতে সাহায্য করে। অতলান্তিক সমুদ্রের তলদেশ আমাদের বলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সবসময় আজকের মতো ছিল না। সমুদ্র তলে একটি পর্বতমালা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। এখানে গলিত ম্যাগমার স্রোত উপরের দিকে উঠে যায়, ছড়িয়ে পড়ে আর পরিণত হয় লোহা সমৃদ্ধ পাথরে। লোহার গুঁড়োর মতো এসব পাথরে জমা লোহার পরমাণুরা পৃথিবীর চৌম্বক বলরেখার সাথে সুবিন্যস্ত। এমনটা হয়েছে যখন এই পাথর শক্ত হয়ে গেছে। তাই সমুদ্রের নানা স্তরে এমন পাথরের লোহার বিন্যাস দেখে আমরা বুঝতে পারি ভৌগোলিক ইতিহাসে বহুবার বদলেছে পৃথিবীর চৌম্বক মেরু, আর বর্তমানে প্রতি দশকে কমছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের শক্তি। হয়তো নিকট ভবিষ্যতে আবার বদলে যাবে পৃথিবীর চৌম্বক মেরু, হয়তোবা আগামী হাজার খানেক বছরের মধ্যে। আমাদের আজকের উন্নত সভ্যতা যোগাযোগ, পরিবহন, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণে নির্ভরশীল তড়িৎ চৌম্বক ক্ষেত্রেরও। মেরু বদলে গেলে সাময়িকভাবে থাকবে না পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ার। নভোচারী ও বিমানের যাত্রীদের হয়তো পৃথিবীতে বসিয়ে রাখতে হবে তখন, কারণ কোন চৌম্বক বলয় তাদের সুরক্ষা দিতে পারবে না আকাশে। সব মিলে পরবর্তী চৌম্বক মেরুর বদলে যাওয়া হয়তো হতে পারে ধ্বংসাত্মক ও ঝুঁকিপূর্ণ। 2015 সালের মার্চে নাসা ম্যাগনেটোস্ফেরিক মাল্টি স্কেল বা এমএমএস নামক একটি মিশন উৎক্ষেপণ করে অ্যাটলাস 5 রকেট দিয়ে। এর লক্ষ্য ছিল কি অবস্থায় চার্জিত কণারা পৃথিবীর চৌম্বক বলয় ভেদ করতে পারে তা পর্যবেক্ষণ করা। কেপ ক্যানাভারাল এয়ারফোর্স স্টেশনে স্পেস লঞ্চ কমপ্লেক্স 41 থেকে উৎক্ষেপণ করা হয় একটি রকেট। সেটা এমএমএস কে বয়ে নিয়ে যায় পৃথিবীর কক্ষপথে। এই ম্যাগনেটোস্ফেরিক মাল্টি স্কেল মিশনের জন্য প্রয়োজন ছিল একই রকম 4টি নভোযান। একসঙ্গে কাজ করবে এগুলো, দেবে চৌম্বক ক্ষেত্র রেখাদের পুনর্বিন্যাস ও পুনঃসংযোজনের প্রথম ত্রিমাত্রিক ছবি। পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ার ও সূর্য এমনকি গোটা মহাবিশ্ব জুড়ে ঘটে চলা এই বিষয়টি নিয়ে খুব বেশি জানা ছিল না বিজ্ঞানীদের। 4টি নভোযান পিরামিডের মতো বিন্যাসে উড়ে যায়। এত কাছাকাছি বিন্যস্ত নভোযান আর পাঠানো হয়নি। এগুলো ছিল পরস্পর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে। পৃথিবীর এতটা উপরে আর কোনো নভোযান জিপিএসও ব্যবহার করেনি কখনো। এমএমএস নভোযানগুলো সরাসরি উড়ে যায় চৌম্বক ক্ষেত্র রেখাদের পুনঃসংযোজনের জায়গাগুলোতে। চৌম্বক বলরেখাগুলো যখন একে অন্যকে ধ্বংস করে দেয় তখন এমনটা ঘটে, আর এর ফলে বিপুল বিস্ফোরণের মতো করে বেরিয়ে আসে শক্তি। মৌলিক এই প্রক্রিয়াটি চৌম্বক ক্ষেত্রে জমা শক্তি ব্যবহার করে তাদের রূপান্তর করে দ্রুত গতিশীল চার্জিত কণায়। এই মিশন থেকে আরো জানা যাবে সূর্যের বায়ুমণ্ডল কিংবা অন্যান্য নক্ষত্র বা কৃষ্ণ গহ্বর ও নিউট্রন তারার ভেতরে ঘটে চলা চৌম্বক ক্ষেত্র রেখাদের পুনঃসংযোজনের ব্যাপারে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নভোযানে রয়েছেন পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারের ভেতরে। তবে চাঁদ বা কখনো মঙ্গলে গেলে নভোচারীদের সুরক্ষা দেয় না কোনো চৌম্বক বলয়। তখন তারা থাকেন বিপুল ঝুঁকি। 1969 থেকে 1972 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র 21 জন নভোচারীকে পাঠিয়েছে এই চৌম্বক বলয়ের উপরে। তবে এসব অভিযানের সময় নির্ধারণ করা হয়েছে যখন সৌরবায়ু সবচেয়ে দুর্বল অবস্থায় ছিল, সৌর কলঙ্ক ছিল সবচেয়ে কম সক্রিয়। 1972 সালের 2রা আগস্ট সূর্য 15 ঘন্টার ব্যবধানে 3টি শক্তিশালী সৌর ফ্লেয়ার উৎপাদন করে।
অ্যাপোলো অভিযানে কমান্ড মডিউলে থাকা নভোচারীরা এর মুখে পড়লে বাঁচতে পারতেন না। ঠিক তাই হতো যদি এই ফ্লেয়ার ছুটে আসতো আর 4 মাস আগে অ্যাপোলো 16 চলাকালীন কিংবা 4 মাস পরে অ্যাপোলো 17 অভিযানের সময়। আর চাঁদের বুকে এই নভোচারীরা ছিলেন সরাসরি সূর্যালোকে। কমান্ড মডিউলের নভোচারীদের তুলনায় তারা ছিলেন আরো কম সুরক্ষিত। সূর্যের কাছের গ্রহগুলোর মধ্যে শুধু বুধ ও পৃথিবী রয়েছে এই ম্যাগনেটোস্ফিয়ার। বুধের ম্যাগনেটোস্ফিয়ার পৃথিবীর তুলনায় কয়েকশো গুণ দুর্বল। হয়তো ভবিষ্যতে মানুষ কখনো বুধের মেরুতে গড়ে তুলবে আবাস। তখন তারা এই সুরক্ষা বলয়ের সুবিধা পাবে। শুক্রের আকার প্রায় পৃথিবীর মতো, তবে এটি এত ধীরে ঘোরে যে এর কেন্দ্রে তৈরি হতে পারে না কোনো ডায়নামো। সৌরবায়ু সরাসরি আঘাত হানে এর বায়ুমণ্ডলে। আর মঙ্গলে এরকম বৈশ্বিক চৌম্বক ক্ষেত্র সৃষ্টির মতো গলিত লৌহ কেন্দ্র নেই। চৌম্বক বলয় নেই বলে সৌরবায়ু সরাসরি পৌঁছে যায় এর বায়ুমণ্ডলে। এভাবে সৌরবায়ু টেনে নিয়েছে এর বেশিরভাগ হাইড্রোজেন ও অক্সিজেন। মঙ্গল এখন তাই এক শুষ্ক মরু, তবে নানা বৈশিষ্ট্য ইঙ্গিত করে লাল এই গ্রহটির পৃষ্ঠে একসময় পানি ছিল। বায়ুমণ্ডল ছিল পানিচক্র গঠন, সমুদ্র গড়ে তোলা বা জীবন বাঁচিয়ে রাখার মতো যথেষ্ট পুরু। এর কেন্দ্র যখন জমে গেল, হারিয়ে গেল চৌম্বক বলয়, আর এখন এর পৃষ্ঠের পানিও নেই হয়ে গেছে। রয়ে গেছে শুধু মরু, বরফ আর পাতলা মঙ্গলীয় বায়ুমণ্ডলে অতি সামান্য জলীয় বাষ্পের চিহ্ন। বৃহস্পতির কেন্দ্রে চলছে ধাতব হাইড্রোজেনের প্রবাহ। এর ফলে তৈরি হয়েছে পৃথিবীর চেয়ে 20,000 গুণ বেশি শক্তিশালী ম্যাগনেটোস্ফিয়ার সৃষ্টির ক্ষমতা সম্পন্ন ডায়নামো। শনির কেন্দ্রেও বৃহস্পতির মতো ধাতব হাইড্রোজেনের স্তর রয়েছে, তবে পরিমাণে কম। তাই এর চৌম্বক ক্ষেত্র বৃহস্পতির তুলনায় দুর্বল। ইউরেনাসের কেন্দ্রে রয়েছে মিথেন, অ্যামোনিয়া, পানির গ্যাস ও বরফ। যদিও এটি পাশের দিকে ঘুরছে, এর খানিকটা হেলে থাকা চৌম্বক বলয় ঠিকই একটু প্রতিরক্ষা দিচ্ছে অন্যান্য দানবাকৃতির গ্রহগুলোর মতো। নেপচুনের চৌম্বক ক্ষেত্র আরো বেশি হেলে আছে, ফলে এর চৌম্বক বলয় খানিকটা ভারসাম্যহীন, অনেকটা একমুখী ধরনের। ফলে এর মেরুগুলো মাঝে মাঝে সৌর বিস্ফোরণের ছোঁয়া পায়। সৌরজগতের বাইরের চৌম্বক ক্ষেত্র খোঁজার আমাদের অভিযানে এই তো কেবল শুরু। দৃষ্টিসীমার বাইরেও আমরা চৌম্বক বলের প্রভাব শনাক্ত করতে পারি তরঙ্গ দৈর্ঘ্যে। সৌরজগতের অনেক বাইরের চৌম্বক ক্ষেত্রের প্রভাবেও চার্জিত কণারা তড়িৎ হয়ে ছোটে। এগুলো থেকে আসা বেতার তরঙ্গ শনাক্ত করে একসঙ্গে মিলে কাজ করা বেতার দূরবীনের দল, ইংরেজিতে যাদের বলে রেডিও টেলিস্কোপ অ্যারে। এসব দূরবীন পৃথিবী থেকে প্রায় 20 আলোকবর্ষ দূরে এক বাদামি বামন তারা থেকে আসা বিকিরণ শনাক্ত করেছে। এসব বিকিরণ চৌম্বক ক্ষেত্রের অস্তিত্বের ইঙ্গিত করে। বাদামি বামন তারা আসলে সদ্য জন্ম নিতে থাকা নক্ষত্র, নিজের আলো উৎপাদনের জন্য এখনো অনেক ছোট। ইলেকট্রন যখন সর্পিল পথে ঘুরে ঘুরে ঢুকে পড়ে কোনো বাদামি বামন তারার বায়ুমণ্ডলে, তারা বেতার তরঙ্গ বিকিরণ করে উত্তেজিত করে তোলে হাইড্রোজেন পরমাণু। অক্সিজেনের মেরুপ্রভা যেমন সবুজ, তেমনি বাদামি বামন তারে থাকা হাইড্রোজেনের মেরুপ্রভা ঝলমলে গোলাপি বর্ণের হয়। পৃথিবীর মেরুপ্রভার তুলনায় এটি প্রায় 10 লাখ গুণ উজ্জ্বল ও শক্তিশালী। সৌরজগতের বাইরে এ ধরনের মেরুপ্রভা আবিষ্কার আমাদের অন্যান্য বহুদূর মহাজাগতিক বস্তু, বিশেষ করে বহুদূর গ্রহদের চারপাশে মেরুপ্রভা শনাক্ত করতে সাহায্য করে। ভূপৃষ্ঠে ও পৃথিবীর বাইরে নির্দিষ্ট কক্ষপথে থাকা মানমন্দিরগুলো অন্যান্য নক্ষত্রকে ঘিরে ঘুরে চলা গ্রহের চিহ্ন পেয়েছে। এদের কোনগুলো জীবন ধারণের যোগ্য তার নির্ণয়ের জন্য আমাদের আন্তঃনাক্ষত্রিক দূরত্বে চৌম্বক ক্ষেত্র শনাক্ত করতে পারতে হবে। যেমন কাছের এক দানব গ্রহ HD 189733b পৃথিবীর প্রতি 2 দিনে একবার নিজের নক্ষত্রটিকে ঢেকে দেয় গ্রহর হার। আর এটা যখন হয়, আমরা তখন সেই তারাটির আলোয় দুটো অন্ধকার ছাপ দেখি। একটির জন্য দায়ী গ্রহটির চৌম্বক ক্ষেত্র, আরেকটি দেখি গ্রহটির সামনে চলে আসায়। এটি ছিল সৌরজগতের বাইরের কোনো গ্রহের চারপাশে আমাদের প্রথম ম্যাগনেটোস্ফিয়ার আবিষ্কার। আমাদের বাস
200 বিলিয়ন নক্ষত্র বিশিষ্ট সর্পিলাকার ডিস্ক আকৃতির এক গ্যালাক্সিতে। এর সর্পিল বাহুগুলো আমাদের চারপাশে প্রসারিত হয়ে তৈরি করে কুয়াশার মতন দুধ শুভ্র এই ছায়াপথ। কিন্তু আমরা যখন শুধু পোলারাইজড বেতার তরঙ্গে দেখি, তখন আমাদের গ্যালাক্সির চেহারা বদলে যায়। এই বেতার তরঙ্গের সৃষ্টি ধূলিকণায় বিক্ষিপ্ত ও বিচ্ছুরিত বিকিরণ গ্যালাক্সিটির চৌম্বক ক্ষেত্রের ফলে বিন্যস্ত হয়ে হয়ে এতে নানা রকম রূপ বা গিট দেখা যায় তরুণের মতো। এগুলো আমাদের দেখিয়ে দেয় গ্যালাক্সিটির চৌম্বক বলরেখার দিক, যে বলরেখা গড়ে দিয়েছে গ্যালাক্সিটির সর্পিল বাহুগুলোর কাঠামো। আর এই কালো দাগটি চিহ্নিত করেছে গ্যালাক্সি তলের কেন্দ্রটিকে। আমাদের গ্যালাক্সিটাকে গামা রশ্মিতে অনেক ভিন্ন দেখায়। এই গামা রশ্মি বর্ণালীর সবচেয়ে শক্তিশালী তরঙ্গ। পৃথিবীর চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে চলা ফার্মির মতো গামা রশ্মি মানমন্দির মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী আলোক উৎস চিহ্নিত করতে পারে সুনির্দিষ্টভাবে। এই ক্র্যাব নিহারিকা একটি সুপারনোভা বিস্ফোরণের অবশেষ। প্রায় 1000 বছর আগে মানুষ এই বিস্ফোরণ দেখেছিল রাতের আকাশে। এই নিহারিকার গভীরে রয়েছে একসময়ের নক্ষত্রটির দ্রুত ঘূর্ণমান বিস্ফোরিত কেন্দ্র। এখানে তীব্র এক চৌম্বক ক্ষেত্র সবটা বিকিরণ নক্ষত্রটির চৌম্বক মেরুতে কেন্দ্রীভূত করে। ফলে নির্গত বিকিরণ রশ্মি ছুটে যায় মহাকাশের নিঃসীম শূন্যের মধ্য দিয়ে লাইট হাউসের আলোক বর্তিকার মতো। এখানে নক্ষত্রটির চৌম্বক ক্ষেত্র, চার্জিত পদার্থের প্রবাহ, মেরুজ্যোতি আমাদের গ্রহের আকাশে বর্ণিল মুকুট। আমাদের নিশ্চিত করে গ্রহটির চৌম্বক বলয় এখনো অক্ষত। আমাদের সুরক্ষা দিচ্ছে প্রাণঘাতী সৌরঝড় ও বহুদূরের সুপারনোভাদের বিকিরিত মহাজাগতিক রশ্মি থেকে। এই সুরক্ষা বলয়ের ভিতরে জীবন বেড়ে উঠেছে, পরিণত হয়েছে জটিল প্রাণী। সেই থেকে জন্ম নিয়েছে এমন এক বুদ্ধিমান সত্তা যারা ম্যাগনেটোস্ফিয়ারের ব্যাপারে সচেতন। এই বলয় আমাদের ঘিরে রেখেছে অতন্দ্র প্রহরীর মতো, সুরক্ষা দিচ্ছে প্রাণবাহী পৃথিবীকে।